গুড মর্নিং প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা। আজকে তোমাদের তো ভিডিও করি, তো ভিডিওগুলোর ঘটনা যেটা হয় সেটা হচ্ছে যে ভিডিওগুলো আমি লেখার ভিডিওগুলো করি। তো আজকে মনে হলো একটু সামনাসামনি আসি, তোমাদের সঙ্গে কথা বলি, তারপর একটা নতুন চ্যাপ্টার শুরু করবো। চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, আমাদের রিডিউস সিলেবাসে কিন্তু চ্যাপ্টারটাতে প্রায় 14টা নাম্বার আছে। এটা হচ্ছে লাইট বা অপটিক্স বা আলো, বা যেটাকে যেভাবে বলে না কেন, লাইট রে অপটিক্স বা আলো। তো সেটাই শুরু করবো। শুরু করার আগে তোমাদের কয়েকটা পরিচিত জিনিস একটু দেখাবো, যেটা তোমরা এর আগে দেখেছো, দেখেও বুঝতেও পারবে, বলতেও পারবে। তোমাদেরকে এই যে জিনিসটা দেখাচ্ছি, ডাক্তার এই জিনিসটা তোমরা চেনো কিনা, এই জিনিসটা তোমরা চিনতে পারো? এই জিনিসটা কি? এই জিনিসটা তোমরা নিশ্চয়ই বলতে পারছো, বুঝতে পারছো যে এটা হলো একটা আয়না। এটা আয়না আমরা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে কিন্তু এটা জড়িত। প্রত্যেকেই আমরা কম বেশি এটাতে মুখ দেখি, নিজেদেরকে দেখি আর কি আয়নায়। শুধু যে আয়নাতেই মুখ দেখি তা নয়, তাছাড়া আরও অনেক জিনিস আছে যাতে মোটামুটিভাবে নিজেদেরকে প্রতিবিম্বটাকে দেখা যায়। তো এটা একটা আয়না বা মিরর বা দর্পণ। তো এটার তো দুটো পাশ আছে। এই পাশটাতে কি প্রতিফলিত হয়? উত্তর আসবেন না, না স্যার হয়। এই পাশটাতে হয়? হ্যাঁ হয়। এই পাশটাতে কিভাবে প্রতিফলন হয়? এই পাশে আলো পড়ে এইভাবে দেখতে যায়। এইভাবে আমরা মুখ দেখার চেষ্টা করলে আমরা মুখ দেখতে পাই। এইভাবে তোমরা মোবাইল দেখার চেষ্টা করলে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো এই হচ্ছে এটা আয়না। এইটা আচ্ছা, এই যে জিনিসটা, এটাকে কি বলতে পারি? এটাতে একটা বাটি, চটচট একটা নতুন বাটি। এবার এই বাটিটাও কিন্তু কখনো কখনো আয়নার মধ্যে কাজ করে। কীরকম? দেখো, আয়নায় তোমরা এই বাটিটা, যেটা বাড়িতে নিজেদের বাটিতে একটা পরিষ্কার নতুন বাটি নিলে বুঝতে পারবে। তো এইটা হলো একটা দর্পণ বা মিরর। এখানে আমরা মুখ দেখি, আমাদের যেমন দেখতে ঠিক সেই রকমই দেখায়, কিন্তু বাটিতে যখন মুখ দেখি তখন দেখবে একটা পাশে ছোট দেখাচ্ছে, একটা পাশে দেখবে মুখটা বড় হয়ে গেছে। এই বাটিতেই যখন মুখ দেখবে, দেখবে এই পাশ দিয়ে যখন দেখছো তখন দেখবে ছোট হয়ে গেছে মুখটা, আর এই পাশ দিয়ে যখন দেখছো দেখবে মুখটা বেশ বড় হয়ে গেছে। হয় কি হয় না? ঠিক একই রকম নতুন একটা চামচ যদি নাও, ঠিক একই ঘটনা তোমরা দেখতে পাবে। এই পাশটা দিয়ে দেখবে মুখটা বেশ বড় লাগছে, এই পাশটা দিয়ে দেখবে মুখটা বা তোমার শরীরটা এই ভিতরে ঢোকানো পাশটার দিকে মুখটা কি হয়? ছোট হয়ে যায়, আর এই পাশটাতে বড় হয়ে যায়। আচ্ছা, যারাই এই এই যে আমরা মুখ দেখতে পাচ্ছি, এপাশে মুখ দেখতে পাচ্ছি, এপাশে মুখ দেখতে পাচ্ছি, তো এইটাতে আমি জানি না এইভাবে তোমাদেরকে বোঝানো যাবে কিনা। দেখো, এই চামচটাকেই খেয়াল করো, চামচটার প্রতিবিম্বটা খেয়াল করো। দেখো এই পাশটাতে দেখো একটু প্রতিবিম্বটা দেখো কত বড়, আর উল্টো পাশে তোমাদের চামচের প্রতিবিম্ব দেখানোর চেষ্টা করছি, দেখো কত ছোট। ঠিক আছে? দেখো ছোট। ঠিক আছে? পরিষ্কার হচ্ছে না। ক্যামেরা দিয়ে বাড়িতে তোমরা নিজেরাই করে দেখতে পারবে। এরকম একটা থালা বা বাটি, এরকম এর তো দুটো পাশ, একটা ভিতরে ঢোকানো পাশ আর একটা হচ্ছে বাইরের এই সারফেস। তো এই দুটো পাশে তোমরা নিজেদের মুখটা দেখার চেষ্টা করবে। বারবার বলছি, বাইরের সারফেসটাতে দেখবে মুখটা বড় দেখাচ্ছে, মুখটা বড় দেখাচ্ছে, আর ভিতরের সারফেসটাতে কী করবে? দেখবে মুখটা ছোটো দেখাচ্ছে। ঠিক আছে? চামচের ক্ষেত্রেও তেমন হবে। এরকম বাঁকানো যে কোনো বাটি যা কিনা চকচকে মোটামুটিভাবে দেখবে। কিন্তু আয়নায় যখন আমরা মুখ দেখি, আয়নায় যখন মুখ দেখি তখন কিন্তু না ছোটো দেখায় না বড় দেখায়, একই রকম দেখায়। তাহলে এই যে দুটো জিনিস, এই দুটোতে, এটাকে তো দর্পণ অলরেডি আমরা বলি বা জানি। এই দর্পণটার নাম সমতল দর্পণ, অর্থাৎ যেমন তেমনই দেখায়। এই যে এটাও একটা দর্পণ, এটাও ওয়ান কাইন্ড অফ মিরর বা দর্পণ। ঠিক আছে? তো এই দর্পণটাকে আমরা কিন্তু সমতল দর্পণ বলবো না। তাকে খেয়াল করে দেখো, এটা গোলীয়, তাই এই দর্পণটাকে কিন্তু গোলীয় দর্পণ বলবো। আর এই গোলীয় দর্পণ কিন্তু দু প্রকার। কি করে আমরা দু প্রকার বলছি? কারণ এ পাশে এর একরকম প্রতিবিম্ব দেখছি, এ পাশে একরকম, এ পাশে বড় দেখছি, এ পাশে ছোট দেখছি। তাহলে এই পাশটা একটা দর্পণ হিসাবে কাজ করে, আবার এই পাশটা আরেকটা দর্পণ হিসাবে কাজ করে। এই যে বাইরের এই যে সারফেসটা এরকম উত্তল মতো হয়ে আছে, উঁচু হয়ে আছে, এই পাশটার যে দর্পণটা সেটাকে আমরা বলবো উত্তল দর্পণ। আর এই পাশে এই যে ঢোকানো, ভিতরের দিকে ঢোকানো যে দর্পণটা নিচু হয়ে আছে, এটাকে বলবো অবতল দর্পণ। ঠিক আছে? তাহলে দর্পণ কপ্রকার? 3 প্রকার। কি? একটা হচ্ছে সমতল দর্পণ, একটা সমতল দর্পণ, একটা হলো উত্তল দর্পণ,
এই একটা বাটিতেই দুটো দর্পণের কাজ হয়ে যাচ্ছে, উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে, তো আমরা নতুন এই যে বাটিটা ইন্ট্রোডিউস করলাম, এইটা কিন্তু এই যে দর্পণের কনসেপ্টটা কিন্তু তোমাদের মাধ্যমিকেই একদম প্রথম। এর আগে কখনো কিন্তু এই গোলীয় দর্পণ নিয়ে তোমাদের কোনো আলোচনা হয়নি, তোমাদের এর আগের দর্পণ সমতল দর্পণে আলোচনা হয়েছে। আমাদের এই ক্লাস 10-এ মাধ্যমিকে কিন্তু এই গোলীয় দর্পণটাই আছে। এই গোলীয় দর্পণটা সম্বন্ধে আমরা পড়ব। এই গোলীয় দর্পণে আলো পড়লে কীরকম প্রতিফলন হয়, এই যে উত্তল দর্পণ যদি এই বাইরের সারফেসটাতে কেন বড় দেখাচ্ছে, কেন ভিতরের সারফেসটাতে অবতল দর্পণে ছোট দেখাচ্ছে, সেইগুলো সম্বন্ধে আমরা কিন্তু খুব ভালোভাবে জানবো। এই চামচ উদাহরণ হিসাবে আসবে। তো এরপরই ঠিক আমরা খাতায় চলে যাব। আমরা খাতায় গিয়ে দেখে নেব যে বিভিন্ন রকম দর্পণ অলরেডি আমরা পেলাম। দর্পণ 3 রকম, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা উত্তল দর্পণ, অবতল দর্পণ। এগুলোকে বিশদভাবে এবার খাতায় গিয়ে আমরা দেখে নেব। আশা করি তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। তোমাদেরকে আগের ভিডিওগুলোর মতো একই কথা বলছি, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে জানাতে পারো, অথবা আমাকে তোমাদের ক্লাস চলাকালীন আমাকে জানাতে পারো যে স্যার এই জায়গাটা একটু বুঝিয়ে দিলে সুবিধা হয়। আমি তার হিসেবে তোমাদেরকে তখনই বুঝিয়ে দেবো, অথবা নতুন কোনো একটা ভিডিও ইন্ট্রোডিউস করে দেবো তার সঙ্গে। ঠিক আছে, আশা করছি তোমাদের এটাতে বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এবার চলে এলাম একদম সরাসরি খাতায়। আমরা প্র্যাকটিক্যালি দেখে নিলাম যে দর্পণ আমরা কিন্তু কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে দর্পণ 2 রকম, একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে গোলীয় দর্পণ। মানে এইটা হলো গোলীয় দর্পণ আর এইটা হলো সমতল দর্পণ। নিশ্চয়ই তোমাদের এইমাত্র বলা বুঝতে পেরেছ, এটা সমতল, এটা গোলীয়। আবার গোলীয়কে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা এর ভিতরের বাইরের দিকের, একটা হচ্ছে ভিতরের দিক, তাই তো? একটা উত্তল, একটা অবতল। বাইরের দিকেরটা উঁচু পাশটাকে আমরা সবসময় উত্তল বলবো, আর এই ভিতরের দিকে ঢোকানো পাশটাকে বলবো অবতল। এই চামচ দিয়ে দেখাতেই সুবিধা হয়। উত্তল হলো এই পাশটা, অবতল হলো এই পাশটা। এটা হলো অবতল দর্পণ, এটা হলো উত্তল দর্পণ। আর সমতল তো তোমাদেরকে দেখালাম। আমাদের আলোচ্য বিষয় কিন্তু মাধ্যমিকে এই গোলীয় দর্পণই থাকবে। আমাদের কিন্তু সমতল দর্পণ নিয়ে কোনো আলোচনা নেই। আমরা করব উত্তল দর্পণ আর অবতল দর্পণ, মানে গোলীয় দর্পণেরই ভাগগুলো নিয়ে আলোচনা করব। এবার ছবি দেখে নিই কোনটা উত্তল কোনটা অবতল। হ্যাঁ, ছবিতে দেখে নিই। আচ্ছা, তোমাদেরকে আমি বলি যে দর্পণ যখন আমরা সমতল দর্পণই আঁকতাম, তো সমতল দর্পণের যে পাশটাতে রিফ্লেক্ট করতো সেই পাশটাতে কিন্তু এইরকম তীরচিহ্ন থাকতো, তার বিপরীত পাশে কিন্তু আমরা এরকম কাটা কাটা দাগ দিয়ে দিতাম। কেন দিতাম? বলতাম এটা পারদ প্রলেপ দেওয়া আছে, অর্থাৎ এই পাশটাতে কোনো রিফ্লেকশন বা প্রতিফলন হবে না। সেটা বোঝানোর জন্য কোন পাশে প্রতিফলন হয় সেটা সেই দিকটাতে ফাঁকা রাখা হতো, তার বিপরীত পাশে এরকম কাটা চিহ্ন দেওয়া হতো। ঠিক এখানেও তাই গোলীয় দর্পণও আমি যখন প্রকাশ করব, যে পাশে প্রতিফলিত হবে সেই পাশটাকে ফাঁকা রেখে উল্টো পাশটাতে কিন্তু আমরা এরকম কাটা চিহ্ন দিয়ে দেবো। এইবার যে পাশটাতে প্রতিফলিত হবে, যে পাশটা ফাঁকা থাকবে, সেই পাশটা হিসেবেই কিন্তু দর্পণের নাম হবে। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো, এইটার বাইরের দিকে অর্থাৎ উঁচু পাশটাতে কিন্তু কাটা চিহ্ন দেওয়া, আর নিচু পাশটাতে কিন্তু প্রতিফলিত হচ্ছে। নিচু পাশটার নাম আমি কি বলেছিলাম? এই যে বাটির নিচু পাশ, চামচের নিচু পাশ, কি নাম বলেছিলাম? তোমরা নিশ্চয়ই বলছো স্যার অবতল দর্পণ। আর এই যে উঁচু পাশটায় দেখো আলোর প্রতিফলন হচ্ছে, আর ভিতরের পাশটাতে কাটা চিহ্ন দেওয়া, তাহলে উঁচু পাশটার কি নাম বলেছিলাম? উত্তল। ঠিক আছে, তাহলে এইটা হলো অবতল দর্পণের ছবি, এটা হলো উত্তল দর্পণের ছবি। আবার কিন্তু ভুল করে ফেলে যে দেখে কাটা চিহ্ন যে পাশে সে পাশ হিসেবে নাম দেয়, এটাকে উত্তল ভাববে, এটাকে অবতল ভাববে। একদম নয়, এটা অবতল, এটা হলো উত্তল। তাহলে অবতল আর উত্তল কিভাবে বুঝবো? কোন পাশটাতে কাটা চিহ্ন দেওয়া নেই সেই পাশটাতে আলোর প্রতিফলন হয়, সেই পাশটা হিসেবেই কিন্তু দর্পণের নাম হয়। তাহলে এই দর্পণটার নাম হলো উত্তল দর্পণ, অবতল দর্পণ। এই দর্পণটার নাম হলো উত্তল দর্পণ। কেমন? তাহলে দুটো দর্পণ সম্বন্ধে চিনলাম। তাহলে দর্পণের, গোলীয় দর্পণের দুটো ভাগ সম্বন্ধে আমরা দেখলাম এবং তার বাস্তব উদাহরণও কিন্তু দেখলাম। তোমাদেরকে যদি এখনই জিজ্ঞাসা করি, তোমরা উত্তর দেবে এই যে পাশটা চামচের, এই পাশটাকে কি অবতল না উত্তল? তোমরা বলবে স্যার এটা অবতল। এই পাশটা উত্তল, কারণ উঁচু হয়ে আছে উত্তল, নিচু হয়ে আছে অবতল। গেল। এইবার আমরা কি করব? আমরা দর্পণের একটা দর্পণ, ধরো আমরা কোন একটা দর্পণ নিয়ে নিলাম। তো এটা হলো ধরো একটা, এটা কি দর্পণ? তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি কাটা চিহ্ন দেওয়া কোন পাশে, উঁচু পাশটাতে দেখো কাটা চিহ্ন দেওয়া, তাহলে নিচু পাশটা ফাঁকা আছে, তার মানে এটা অবতল দর্পণ। তাহলে এই অবতল দর্পণের, এটা উত্তল দর্পণও হতে পারে, কোনো অসুবিধার কিছু নেই। এর বিভিন্ন অংশগুলো আমরা চিহ্নিত করব, মানে চিনব আর। আচ্ছা, এই দর্পণের
খেয়াল করে দেখো, এই যে দর্পণটা এঁকেছি এর সঙ্গে ডটেড দিয়ে একটা বৃত্ত এঁকেছি। বৃত্ত ঠিক হবে না, এটাকে একটা গোলক হিসাবে ভাবতে হবে। ঠিক আছে, এই যে চামচটা, এই মনে করো চামচটাকে কেন্দ্র করে এরকম একটা গোলক কল্পনা করবো, জাস্ট কল্পনা করবো। তা কেন কল্পনা করব? কারণ এই যে বক্রতাটা এটা একটা কোনো গোলকেরই অংশ। তো যে গোলকের অংশ, একটা গোলকের অংশ, যে গোলকের অংশ সেই গোলকের তো একটা নির্দিষ্ট কেন্দ্র আছে। এটাই যদি সেই কেন্দ্র ধরি, সেই কেন্দ্রটাই হবে কিন্তু এই দর্পণের কেন্দ্র। এই দর্পণটার নাম ধরো M1 PM2। ঠিক আছে, তো এই দর্পণটা, এই গোলকটা, এই ডটেড দেওয়া গোলকটা, এটা কিন্তু কল্পিত একটা গোলক, এই গোলকেরই একটা অংশ। তো যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রটাকেই আমরা কি বলবো? বক্রতা কেন্দ্র। এটাকে C দিয়ে প্রকাশ করা হয়। আশা করি বুঝতে পেরেছো। এইবার দর্পণটা শুরু এখান থেকে শেষ এখানে গিয়ে, তো এই দুটোর ঠিক মাঝামাঝি একটা বিন্দু থাকবে, মিডিল পয়েন্ট। সেই মিডিল পয়েন্টটা P, সেটাকে বলা হয় মেরু। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে সিটাকে কি বলবো? বক্রতা কেন্দ্র, তাই তো, বক্রতা কেন্দ্র। আর P বিন্দুটাকে কি বলবো? দর্পণের মেরু। তাহলে দুটো জিনিস দেখলাম, দর্পণের মেরু এইটা, দর্পণের বক্রতা কেন্দ্র হচ্ছে এইটা। সেটা উত্তল দর্পণ হোক, অবতল দর্পণ, যে কোনো গোলীয় দর্পণ। তাহলে যে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, গোলীয় নামটাই আসছে কিন্তু একটা গোলকের অংশ বলেই এর নাম গোলীয় হচ্ছে। যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকেই বলবো বক্রতা কেন্দ্র। আর দুটো দর্পণের ঠিক মাঝামাঝি যে বিন্দুটা, সেই বিন্দুটাকে আমরা বলবো কি না, সেই বিন্দুটাকে বলবো মেরু। তাহলে দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্র এই দুটো জানলাম। এইবার তোমাদেরকে আমি যদি জিজ্ঞাসা করি, এটা যদি গোলক হয়, পিসিটাকে আমরা কি বলবো? পিসিটাকে তোমরা এক্ষুনি বলবে স্যার এই গোলকের ব্যাসার্ধ। একদমই তাই, পিসিটা হলো এই গোলকের ব্যাসার্ধ, তাই তো। তাহলে এই গোলকের ব্যাসার্ধটাই হবে কিন্তু এই দর্পণের বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ এই দর্পণের ক্ষেত্রে কি হবে? পিসি। পিসিটা কি না, যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধই হলো বক্রতা ব্যাসার্ধ, যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রই হলো বক্রতা কেন্দ্র। আর মেরুটা হলো ঠিক মাধ্যখানের একটা বিন্দু। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস আমরা মোটামুটি ভাবে দেখলাম। এইবার এই মেরু আর বক্রতা কেন্দ্রকে জুড়ে দিয়ে এই যে ব্যাসটাকে বাড়িয়ে দিলে এই যে রেখাটা আমরা পাই, ধরো এটার একটা নাম আমি দিয়ে দিলাম এ বি। এই এ বিটাকে আমরা বলবো, এ বি যে সরল রেখাটা পাই, এবি সরল রেখাটা কিভাবে পেলাম? পি, অর্থাৎ মেরু আর বক্রতা কেন্দ্রকে জুড়ে বাড়িয়ে দিলে যে রেখাটা পাই, এ বি রেখা, এটাকে আমরা বলবো দর্পণের প্রধান অক্ষ। কি বলবো? প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, বক্রতা কেন্দ্র বা রেডিয়াস অফ কার্ভেচার মেরু বা পোল, আর বক্রতা কেন্দ্র হলো সেন্টার অফ কার্ভেচার। ঠিক আছে, আর প্রধান অক্ষ প্রিন্সিপাল অ্যাক্সিস হলো। তাহলে আমরা চারটে জিনিস কিন্তু শিখলাম, 1 2 3 4। দর্পণের কেন্দ্র কি, মেরু কি, বক্রতা ব্যাসার্ধ কি, প্রধান অক্ষ কি। তাহলে যে কোনো একটা দর্পণ যদি আমরা পাই, সেই দর্পণে কিন্তু এই জায়গাগুলো আমরা দেখেই চিনে ফেলতে পারবো, এবং সেটা কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। দেখো, এটা একটা অবতল দর্পণ, এর প্রত্যেকটা অংশ অলরেডি আমরা চিনতে শুরু করে দিয়েছি। M1 M2 একটা অবতল দর্পণ, এটা অবতলটা নিয়েই আমরা কাজ করছি। এ বি তার প্রধান অক্ষ, পি তার পোল বা মেরু, আর সি হলো বক্রতা কেন্দ্র। এইবার এর প্রতিফলন কিরকম হয় গোলীয় তলে সেটা আমরা দেখব। মনে করো এই এ বি অক্ষের সমান্তরালভাবে একটা রশ্মি এসে পড়লো, রশ্মিটার নাম আমরা দিয়ে দিলাম ধরো পিকিউ, না পিকিউ তো রয়েছে, ধরো RS। রশ্মিটা এসে কোথায় পড়লো? দর্পণের পরে পড়লো। দর্পণের কোন তলে পড়লো? অবতল তলে পড়লো। ঠিক আছে, পড়ে এবার কি হবে? দর্পণের পরে পড়ে তো নিশ্চয়ই দাঁড়িয়ে থাকবে না। আমি যেমন ছবিটা এখানে দাঁড় করিয়ে রেখেছি, নিশ্চয়ই এরকম দাঁড়িয়ে থাকবে না, ও সঙ্গে সঙ্গে প্রতিফলিত হবে। এইবার প্রতিফলিত হওয়ার ক্ষেত্রে ও একটা কিন্তু নিয়ম মেনেই প্রতিফলিত হয়। ও প্রতিফলিত যদি কিনা প্রধান অক্ষের সমান্তরাল হয়। কিভাবে আলোটা পড়েছে? প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল, অক্ষের সমান্তরাল আপাতিত রশ্মি, তাই তো, আপাতিত রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে দর্পণের পরে পড়ে,
সেক্ষেত্রে কি হবে দেখো, কোথা দিয়ে বেরোবে, যেখান দিয়ে বেরোবে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, এটা তো প্রতিফলিত রশ্মি, এই বেরিয়ে চলে গেল। এইবার এই যে বিন্দুতে ছেদ করলো, যে বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুটাকেই একটা নাম আছে, এই বিন্দুটাকে বলা হয় এফ। এফ কে বলা হয় ফোকাস বিন্দু। কি বলে? ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু কার? দর্পণের ফোকাস বিন্দু। তাহলে দর্পণের ফোকাস বিন্দুটাকে আমরা কিভাবে বের করব? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, শুধু একটা রশ্মি পড়লেই কি শুধু ফোকাস দিয়ে যাবে? না, এই রকম যত রশ্মি পড়ুক না কেন সবই কিন্তু এই ফোকাস দিয়েই বের হবে। যদি মনে করো এমন একটা হয় যে এই পাশ থেকে একটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি তোমার পড়লো, সেক্ষেত্রে কোথা দিয়ে যাবে? এই যে প্রধান অক্ষের সমান্তরাল পড়েছে, ও কোথা দিয়ে যাবে? নিশ্চিত রূপে চোখ বুঝে তুমি টেনে দিতে পারো, সেটাও যাবে কিন্তু ওই ফোকাস দিয়েই। কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়েই যাবে। ঠিক আছে? তাহলে প্রধান অক্ষে সমান্তরাল যত রশ্মি, এখানে আমি দুটো দিয়ে দেখালাম, দুটো নয় অসংখ্য রশ্মিগুচ্ছ যদি আসে, কিন্তু প্রতিফলিত হয়ে যাবার পথ কিন্তু একটাই, সেই যে বিন্দুটা, সেই বিন্দুটাই হলো ফোকাস বিন্দু। ঠিক আছে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু একটা সূত্র। আমরা এইভাবে 3টে সূত্র শিখব। তাহলে কি বললাম? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণের পরে পড়লে যে বিন্দু দিয়ে প্রতিফলিত হবে, ফোকাস বিন্দু দিয়েই প্রতিফলিত হয়, ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। তোমাদেরকে একটা বিশেষ কথা আমার বলার আছে, যে এই চ্যাপ্টারটা করার ক্ষেত্রে আমার এই ভিডিওটা দেখবে আর মাঝে মাঝে পজ করে তোমরা কিন্তু আমার সঙ্গে এই ছবিগুলো আঁকবে। হাতে ছবি না আঁকলে কিন্তু কোনো প্র্যাকটিস হবে না, এই ভিডিও যতই বোঝো কোনো কাজে লাগবে না। ঠিক আছে? আর দুটো আছে, চলো এবার বাকি দুটো কি কি সূত্র আছে আমরা সেটা একটু দেখে নেব। দেখো, এটা একটা অবতল দর্পণ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। প্রধান অক্ষ এবি, সি হলো বক্রতা কেন্দ্র, আর ফোকাসটা এফ। ফোকাস বিন্দু অলরেডি আমরা পেয়ে গেছি মোটামুটি এরকম জায়গায়। ধরো ফোকাস বিন্দুটা, ঠিক আছে, কোথায় বসে এটা আমরা এটার একটা প্রমাণ আছে, সেই প্রমাণের পরে আমরা জানতে পারবো যে ফোকাসটা অ্যাকচুয়ালি কোথায় বসে। তো ধরো এইভাবে সবকটা আমি করে নিলাম। ছবি করার ক্ষেত্রে কিন্তু এইগুলো আগে সব টেনে নেবে, নিয়ে এইবার তোমার কাজটা হচ্ছে আলো যেরকমভাবে পড়বে তুমি সেইভাবে ফেলবে এবং তারপর ভাববে। এবার বলছে কি, যদি আপাতিত রশ্মি ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে গিয়ে দর্পণে পড়ে, অর্থাৎ ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে গিয়ে ধরো আমি দর্পণে একটা আলোক রশ্মি ফেলেই দিতে পারি, এই ফেলে দিলাম। ধরো এটা আর এটা এস, তাহলে আর এস রশ্মিটা দর্পণের উপরে পড়লো, কোথা দিয়ে গিয়ে পড়েছে? ফোকাস দিয়ে গিয়ে পড়েছে। ঠিক আছে? যদি পড়ে, নিয়ম কি বলছে? যদি ফোকাস বিন্দু দিয়ে পড়ে তবে সেটা প্রধান অক্ষের সমান্তরালভাবেই নির্গত হবে, দেখো এটা হচ্ছে 2 নাম্বার সূত্র। তবে প্রতিফলিত রশ্মি কোথা দিয়ে যাবে? প্রতিফলিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবেই নির্গত হবে, এটা কিন্তু 2 নাম্বার সূত্র। ঠিক আছে? যদি ফোকাস দিয়ে গিয়ে আলোক রশ্মি পড়ে, প্রতিফলিত রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল। সবসময় কি এই দিক দিয়ে ফোকাস দিয়ে পড়বে? না, এই পাশ দিয়েও এসে যদি ফোকাসে পড়ে সেটাও প্রধান অক্ষের সমান্তরাল পড়বে। তাহলে আমি আরেকটা এই পাশ দিয়েও ধরো একটা ছবি তোমাদেরকে যদি আমি দেখিয়ে দিই, ধরো এইরকম একটা আলোক রশ্মি এসে ফোকাস দিয়ে এসে দর্পণের পরে পড়লো, এই যে দর্পণের পরে পড়লো, ফোকাস দিয়ে এসে পড়লো। এইবারও প্রতিফলিত হবে কিভাবে আমি জানি? প্রধান অক্ষের সমান্তরাল একটা রেখা টানবো, সেটাই রশ্মি বানিয়ে দেবো, সেটাই প্রতিফলিত রশ্মি। আশা করি প্রধান অক্ষের সমান্তরাল বুঝতেই পারছো। এবির সঙ্গে এটাও সমান্তরাল এস টি, আর এইটার একটা যদি নাম দিই তাহলে এস টি রশ্মিটা সমান্তরাল কার সঙ্গে? এস টি প্যারালাল টু এবি। ঠিক আছে? তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আর এস প্রতিফলিত রশ্মি, যদি আপাতিত রশ্মি কোনটা? আর এস কোথায় গিয়ে পড়লো? দর্পণের পরে পড়লো, পড়ে এস টি রূপে নির্গত হলো। এস টিটা কি না? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। বুঝতে পেরেছো আশা করি? 2 নাম্বার। আর একটি সূত্র আছে, আর একটি সূত্র করলে আজকে এই পার্টটা এখানেই শেষ করব। ঠিক আছে? দেখো, এটা আবারও একটা দর্পণ এঁকেছি, M1 M2 একটা দর্পণ। ই তার মেরুবিন্দু, সি তার আলোক কেন্দ্র, এফ তার ফোকাস বিন্দু, এবি তার প্রধান অক্ষ। এগুলো কিন্তু ঝপাঝপ এঁকে আমাদেরকে তৈরি থাকতে হবে। এইবার কি বলছে 3 নাম্বার, যদি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গিয়ে দর্পণের উপরে পড়ে, আলোক কেন্দ্র কোনটা? এইটা, তার মানে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে যদি দর্পণে পড়ে তবে কি হবে দেখি। তাহলে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে আমি একটা রশ্মিকে ধরো দর্পণের উপর ফেলছি,
এই ফেললাম, সেই তোমার আর এস ফেললাম, ধরো এটা এস, কেমন? দর্পণের মধ্যে যদি পড়ে আর এস, তবে কি বলছে, প্রতিফলিত রশ্মিটা মজা হচ্ছে যে পথে যাবে সে পথেই ফিরবে। যদি আলোককেন্দ্র দিয়ে যায় তবে এই পথে গেল, তো এই পথেই ও ফিরবে, অর্থাৎ এস আর রূপে নির্গত হবে। আর এস রূপে গিয়ে পড়লো, পরে আর এস রূপে, তবে এস আর রূপে কি হবে, প্রতিফলিত হবে, প্রতিফলিত হবে, অর্থাৎ একই পথে থাকবে। দেখো বুঝতে পারলে এখানে কি বলেছি, যদি আলোককেন্দ্র দিয়ে পড়ে তবে ওই আলোককেন্দ্র দিয়েই আবার ফিরে আসবে। আর এস রূপে পড়েছে, এস আর রূপে প্রতিফলিত হয়েছে, অর্থাৎ একই পথে ফিরবে। ঠিক আছে, এই তিনটে নিয়মকে কিন্তু আমাদের একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। তাহলে প্রথম থেকে আরেকবার দেখে নিই। ফার্স্ট নিয়মটা কি ছিল আমার? ফার্স্ট নিয়মটা ছিল হচ্ছে কি, যদি প্রধান অক্ষের সমান্তরাল আপাতিত রশ্মি এসে পড়ে, প্রধান অক্ষের সমান্তরাল এসে যদি দর্পণে পড়ে, তবে কোথা দিয়ে বেরোবে? তোমরাই বলছো স্যার ফোকাস দিয়ে বেরোবে, ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। হলো, এইবার দ্বিতীয়টা কিন্তু এটা ঠিক উল্টোটা, অর্থাৎ ফোকাস বিন্দু দিয়ে যদি আসে প্রধান অক্ষের সমান্তরাল বেরোবে। দেখো আলোটা যদি এইভাবে এসে এইভাবে বেরোয়, তাহলে এইভাবে আসলে অবশ্যই এইভাবে বেরোবে। এটাই কিন্তু দ্বিতীয়টা। প্রথম আর দ্বিতীয়টা কিন্তু জাস্ট অপোজিট। অর্থাৎ প্রথম আর দ্বিতীয়টাকে যদি আমরা পাশাপাশি রাখি, নিশ্চয়ই ছবি দেখে তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমটায় এইভাবে এসে পড়ছিল, এই ফোকাস দিয়ে বেরোচ্ছিল, দ্বিতীয়টায় কি হলো, ফোকাস দিয়ে এলো, প্রধান অক্ষের সমান্তরাল বেরোলো। তাহলে এই দুটো মনে রাখা কোনো অসুবিধা নেই। আর তৃতীয়টা তো আরও সোজা, সেটা কি, আলোককেন্দ্র দিয়ে আসছে আবার আলোককেন্দ্র দিয়েই ব্যাক করছে। তাহলে এই তিনটে সূত্র তোমরা বাড়িতে ছবি এঁকে প্র্যাকটিস করবে। পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু দেখবে দর্পণের দ্বারা যে ইমেজ তৈরি হয় বা প্রতিবিম্বের তৈরি হয়, সেইগুলো খুব সহজে আমরা আঁকতে পারবো এই তিনটে সূত্রকে যদি আমরা মাথায় রাখি। দেখবে কোনো কিছু মুখস্থ করতে হচ্ছে না, খুব সহজেই কিন্তু আমরা করতে পারছি। আশা করছি তোমাদের এই ভিডিও থেকে বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি হয় তবে আমাকে কমেন্ট সেকশনে একটু জানিও।